নমস্কার। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প স্বর্গের বিচার। আমি স্বর্গে গিয়েছিলাম। বন্ধুগণ শুনিয়া হয়তো অবিশ্বাসের অট্টহাস্য করিতেছেন, ভাবিতেছেন তাহাদের ছাড়িয়া অন্যত্র যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু যাহারা আমার অন্তরঙ্গ বন্ধু নন, তাহাদের একথা বিশ্বাস করিতে বিশেষ বেগ পাইতে হইবে না। আমি যে ধার্মিক এবং সত্যনিষ্ঠ লোক, একথা সাধারণে প্রকাশ হইয়া পড়িয়াছে। প্রথমটা ভাবিয়াছিলাম, আমার নানাবিধ পুণ্যকার্যের সংবাদ পাইয়া বুঝি দেবরাজ স্থায়ীভাবে আমার স্বর্গে বসবাসের ব্যবস্থা করিয়াছেন। কিন্তু দেখিলাম তাহা নয়। সাক্ষী দিবার জন্য ডাক পড়িয়াছে, বিচার সভায় হাজিরা দিতে হইবে। মেঘলোক ভেদ করিয়া বৈদ্যুতিক পুষ্পকরৎ স্বর্গের এলাকায় পৌঁছালে অমরাবতীর বিস্তৃত দৃশ্যটা এক নজরে দেখিয়া লইলাম। এদিকে মন্দাকিনীর ঘাটে বস্তাদি খুলিয়া রাখিয়া কয়েকটি অঙ্গরা জলকেলি করিতেছে। কয়েকজন রসিক দেবতা তাহাদের সঙ্গে যোগ দিয়েছেন। ওদিকে চন্দ্রদেব নন্দনকাননে পারিজাত বৃক্ষের গুড়িতে ঠেস দিয়া গতরাত্রি খোয়ারি ভাঙিতেছেন। পাশে সুধা ভিঙ্গার পড়িয়া আছে। দুইজন তপরা দেবদূত তাহাকে স্থানান্তরিত করিবার জন্য ধস্তাধস্তি করিতেছে, কিন্তু তিনি নড়িতেছেন না। কেশিন সূচিকর্ণ মাথাটি নাড়িতে নাড়িতে কেবলই ফিকি হাসিতেছেন। এইসব মনোরম দৃশ্য অতিক্রম করিয়া পুষ্পক্রত বিচারগৃহের সিংহদ্বারে উপনীত হইল। একটি স্বর্গীয় বটবৃক্ষতলে বহু আসামি, ফরিয়াদি, সাক্ষী, পেয়াদা জমা হইয়াছে। একটি ষণ্ডাগোছের যমদূত আমাকে খপ করিয়া ধরিয়া বিচার মণ্ডপে হাজির করিল এবং মুহূর্ত মধ্যে হলফ পড়াইয়া কাঠগড়ায় তুলিয়া দিয়া আবার অন্তরিত হইল। দেখিলাম সম্মুখেই উচ্চ আসনে দণ্ডধারী যমরাজ বসিয়া আছেন। তাহার নিম্নে পেশকার চিত্রগুপ্ত এক রাশ নথিপত্র লইয়া নাড়াচাড়া করিতেছে। তারপর অদূরে অপর একটি কাঠগড়ায় আসামের উপর নজর পড়িল। আরে, এ যে হতভাগা ক্যাবলা! 3 দিন আগে তাহার ফাঁসি হইয়াছে। ক্যাবলাকে আমি বলিলাম, বাল্যবিধি থেকে আমি তাকে চিনি। তাহার জীবন বৃত্তান্ত কিছুই আমার অজানা নয়। যে কত বড় নরাধম তাহা বোধ হয় যমরাজ স্থির করিতে পারিতেছেন না, তাই আমাকে তলব হইয়াছে। ক্যাবলা রৌরব নরকে যাইবার যোগ্য, অথবা কেবলমাত্র কুম্ভীপাক পর্যন্ত গিয়াই নিষ্কৃতি পাইতে পারে। ইহাই সম্ভবত বিচার্য বিষয়। যমরাজ প্রচণ্ড স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি ক্যাবলাকে চেনো? করজোরে কহিলাম, চিনি ধর্মান্তর। হিংস্র পুচ্ছ তুলিয়া লইয়া যমরাজ বলিলেন, ভালো, তার জীবন কাহিনী বর্ণনা করো। বলিলাম, কি আর বর্ণনা করব হুজুর, ছোটবেলা থেকেই অধঃপতে গিয়েছিল। 13 বছর বয়সে তাড়ি খেতে শেখে। তারপর ধর্মরাজ জবানবন্দি লিখিয়া লইলেন। স্কুলে ক্যাবলার সঙ্গে এক ক্লাসে পড়তুম হুজুর।
ক্যাবলার মতন পাজি বজ্জাত ছেলে স্কুলে আর একটিও ছিল না। লেখাপড়া একদম করতো না, সেফ শয়তানি করে বেড়াতো। গায়ের জমিদার বাবুর উপর তার ভীষণ আক্রোশ ছিল। তার পোষা হাঁসের ডিম চুরি করে এনে পুকুর পাড়ে সেদ্ধ করে খেত। তার পুকুর থেকে মাছ চুরি করে ভিনগাঁয়ে বিক্রি করে আসতো। আমরা মানা করলে বলতো, জমিদার তো চোর, তার উপর বাটপাড়ি করলে দোষ নেই। একদিন জমিদারের তাল গাছের থেকে ভার নামিয়ে একাই ভার সাবার করে দিল। তারপর টলতে টলতে স্কুলে এসে হাজির হলো। ক্লাসে শুনি পণ্ডিত মশাই তখন একটু ঝিমিয়ে পড়েছেন। ক্যাবলা ঘরে ঢুকেই তার মাথায় বমি করে দিল। দেখিলাম যমরাজের ভয়ঙ্কর গোফজোড়া হঠাৎ রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। ভ্রুযুগল কপালের উপর নাগ নৃত্য শুরু করিয়া দিয়েছে। যমরাজ ক্যাবলার উপর কুপিতই হইয়াছেন অথবা হাসি চাপিবার চেষ্টা করিতেছেন, ঠিক বুঝিতে পারিলাম না। তিনি মুখখানাকে বিকট রকম কুঞ্চিত করিয়া বলিল, তারপর সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলি ধর্মাবতার, ক্যাবলাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা গায়ের ভালো ছেলেরা তার সঙ্গে কথা কওয়া পর্যন্ত বন্ধ করে দিলুম। সে দুলে কেওড়ার ছেলেদের সঙ্গে দিনরাত বদমেয়াশি করে বেড়াতে লাগলো। যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে বিগড়ে যেতে লাগলো। তার চরিত্র একদম খারাপ হয়ে গেল হুজুর। দুলেপাড়ার একটি বিধবা স্ত্রীলোককে জমিদারবাবু অনুগ্রহণ করতেন। ক্যাবলার নজর পড়ল তার উপর। জমিদারবাবুর উপর ক্যাবলার বরাবরই রাগ। সে একদিন দুলে মেয়েটাকে নিয়ে লোপট হয়ে গেল। 6 মাস পর ক্যাবলা ফিরে এলো। শোনা গেল মেয়েটা নাকি খ্রিস্টান হয়ে গেছে। ক্যাবলা যেন ভারী সকাজ করেছে, এমনিভাবে বুক ফুলিয়ে বেড়াতে লাগলো। এবার ক্যাবলা হঠাৎ কথা কইল, বলিল, হুজুর, খেন্তিকে আমি নিজের বোনের মতন ভালোবাসতাম। জমিদার শালা তাকে চোপড়াও। ধর্মরাজ কটমট করিয়া তাকাইলেন, তারপর আমাকে বলিলেন, বলে যাও। আমি বলিতে লাগিলাম, ক্যাবলার এক খুড়ো ছিলেন, তিনি তাকে ঘরবাসী করিবার জন্য তার বিয়ে দিলেন। বউটির বয়স 11, কিন্তু পেটে প্রকাণ্ড পিলে হুজুর। এই পিলে শুদ্ধ মেয়েটাকে নিয়ে ক্যাবলা একেবারে মেতে উঠল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই সময়টাতে ক্যাবলা নাকি তারি গাজাও ছেড়ে দিয়েছিল। বছরখানেক এইভাবে কাটবার পর ক্যাবলা একদিন বউকে খুড়োর কাছে রেখে বিদেশ গেল। শুনলাম টাকা রোজগার করতে কলকাতায় এসেছে। তারপর 3 বছর তার দেখা নেই। কলকাতায় সে কী করছিল তা আপনারই ভালো মতন জানেন ধর্মাবতার। শুনতুম সে খেন্তির বাড়িতে থেকে থিয়েটার করত। বাড়িতে একটি পয়সাও পাঠিত না। 9 মাসে 6 মাসে একটা চিঠি দিত, এই পর্যন্ত। ক্যাবলার পৈতৃক 2-1 বিঘে জমি ছিল, তাও খাজনার দায়ে নিলাম হয়ে গেল। ঘরের সম্পত্তি পরের হাতে যাবে, তাই খুড়োমশাই সেটা কিনে নিলেন। ক্যাবলার বউকে খাওয়া কে? খুড়ো হাজার হোক জ্ঞাতি, ভাইপো বউকে তো চিরকাল পুষতে পারেন না। যতদিন ক্যাবলার জমি ছিল ততদিন তাকে খোরপোশ দিয়েছিলেন, কিন্তু এখন আমরা গায়ের 5 জন হয়তো ক্যাবলার বউকে দুমুঠো খেতে দিতে পারতাম, কিন্তু পরের সমস্ত বউকে খেতে দিলে যে নিন্দে করবে হুজুর। সকলেরই তো স্ত্রী পরিবার নিয়ে ঘরে থাকতে হয়। ক্যাবলার বউ এর যখন ভীষণ দুরবস্থা, তখন জমিদারবাবু কৃপা করলেন। শিবতুল্য লোক যদি কেউ থাকে তা সে আমাদের জমিদারবাবু। এক কথা, ক্যাবলার বউ সমস্ত ভার তিনি নিজের ঘাড়ে তুলে নিলেন। বেশি কি বলবো হুজুর, তিনি তাকে গয়না পর্যন্ত গড়িয়ে দিলেন। দিনের বেলা পাছে কেউ কিছু মনে করে তাই রাত্রে লুকিয়ে তার সঙ্গে দেখা করতেন। খুড়োমশাই অবশ্য সবই জানতেন। ধর্মভুরির লোক কাউকে একটিও কথা বলতেন না। এভাবে চলতে লাগলো। পাড়াগায়ে কোনো কথাই চাপা থাকে না, তাই বলে পরের হাঁড়িতে কাঠি দিতেও কেউ ভালোবাসে না। বিশেষত জমিদার মানি লোক, তাই সব দিক দিয়ে বিবেচনা করে আমরা চুপচাপ রইলাম।
তারপর একদিন দেখি গভীর রাতে ক্যাবলা ফিরে এলো। কোথা থেকে খবর পেয়েছিল জানি না, গায়েরই কোনো লোক বোধ হয় বেনামি চিঠি তাকে জানিয়েছিল। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, কে জানিয়েছিল? তা তো মনে পড়ছে না হুজুর। চিত্রগুপ্ত খাতা দেখ। খাতা দেখিয়া চিত্রগুপ্ত বলিলেন, ইনি বেনামি চিঠি দিয়েছিলেন। এই যে হস্তাক্ষর বিশেষজ্ঞের রিপোর্ট দিয়েছে। আমি বললাম, তা কোথায়? আমি দিয়েছিলাম হুজুর। ভালোর জন্যই। তারপর বলো। তারপর বলতে আমারই গায়ে কাটা দিচ্ছে। ধর্মাবতার ক্যাবলা ঘরে ঢুকে একবার আপাদমস্তক তার বউয়ের পানে তাকালে, তারপর জমিদারের দেওয়া সোনার চন্দ্রহার তার কোমর থেকে ছিঁড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বউকে একটি কথাও বলল না। ঘুটঘুটে রাত্রির হুজুর ক্যাবলা শটান জমিদার বাবুর পাঁচিল ডিঙিয়ে তার শোবার ঘরে ঢুকল। তারপর যা হলো তা সবাই জানে। সকালবেলা দেখা গেল জমিদার বাবুর গলায় চন্দ্রহার জড়িয়ে পড়ে আছেন। পৈশাচিক কাণ্ড। ধর্মাবতার ক্যাবলা তার চন্দ্রহার তার গলায় জড়িয়ে তাকে খুন করেছে। কিছুক্ষণ বিচার সভা নিস্তব্ধ হইয়া রইল। অবশেষে ধর্মরাজ একবার সজোরে গলা খাকির দিলেন, তোমার আর কিছু বলার আছে? আর কি বলবো হুজুর। আদালতে ক্যাবলার বিচার হলো। আমরা সবাই সাক্ষী দিলাম। ক্যাবলা কিন্তু এক নাগাড়ে মিথ্যা কথা বললে তার স্ত্রী একেবারে সতীসাধ্যী। জমিদার তার জমি করে নিয়েছিল বলেই তাকে সে খুন করেছে। আমরা যতই বলি বউয়ের পেটে ছেলে এলো কোত্থেকে, সে তো বলে ছেলে নয় পিলে। এত বড় পাষণ্ড ক্যাবলাটা ফাঁসি কাটে ঝুলে পড়ল, তবুও সত্যি কথা মানলে না। হুজুর, ক্যাবলার যদি ধর্মজ্ঞান থাকতো তাহলে স্ত্রীকে ত্যাগ করে আবার বিয়ে করত। এমনই হতো। কতই হচ্ছে, নরহত্যা করবার কি দরকার ছিল? কিন্তু আগেই বলেছি, জমিদার বাবুর উপর তো ছেলেবেলা থেকে রাগ ছিল। ধর্মরাজ হঠাৎ গর্জন করে ছাড়িলেন, আসামি খালাস। আমি হতভম্ব হইয়া গেলাম। প্রভু, ধর্মধর এ কি বলছেন? ক্যাবলা যদি মুক্তি পায় সমাজ টিকে থাকবে কি করে? ধর্মরাজ তার জ্বলন্ত চক্ষু আমার দিকে ফিরে এলেন। বাঘের মতন চাপা গর্জনে বললেন, আর তুমি? তোমরা যে চক্ষু হইতে অসহ্য আলোর রক্তশিখা বাহির হইয়া আমার চক্ষুকে বিদ্ধ করিতে লাগিল। মনে হইল আগুনের দুইটা শূল আমার মস্তিষ্কে প্রবেশ করিতেছে। ঘুম ভাঙিয়া গেল। দেখিলাম সকালবেলার এক ঝলক রাঙা রৌদ্র জানালা দিয়া প্রবেশ করিয়া আমার চোখে পড়িয়াছে। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আবার দেখা হবে, আবার আসবো নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।